বাংলাদেশ এখনে স্বাগত সারাদিনের প্রধান প্রধান খবর আর সংবাদপত্র পর্যালোচনার এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি কাজী মহুয়া। আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে আছেন বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল হাসান বুলবুল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রুবায়েত ফেরদৌস। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমরা দেখে নিব আজকের দিনের প্রধান প্রধান খবরগুলো। দুর্নীতির মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন মান্নান খান। দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগে খোকার বিরুদ্ধে দুদকের মামলা। রাজধানী থেকে ইউরেনিয়ামের মতো পদার্থ উদ্ধার নিশ্চিত হতে পাঠানো হয়েছে পরীক্ষাগারে। সন্দেহভাজন 11 জন রিমান্ডে। উত্তরাঞ্চলের নদ নদীতে কমছে পানি, তবে এখনো ডুবে আছে বিস্তীর্ণ এলাকা। খাদ্য পানির সংকটে দিশেহারা হাজারো মানুষ। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানকে জামিন দিয়েছে আদালত। দুপুরে ঢাকা মহানগর হাকিম এমদাদুল হকের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে 50,000 টাকা মুচলেকায় 13 অক্টোবর পর্যন্ত আওয়ামী লীগের এই নেতাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। মান্নান খান সহ আওয়ামী লীগের 3 নেতার বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাজধানীর রমনা থানায় আলাদা 3টি মামলা করে দুদক। এছাড়া অনুযায়ী দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে 4.5 লাখের বেশি টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন করেছেন মান্নান খান। ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকা সহ 8 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেছেন। মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক প্রধান সম্পত্তি কর্মকর্তা মশিয়ার রহমান, সাবেক সম্পত্তি কর্মকর্তা মহসিন উদ্দিন মোড়ল, শাহাবুদ্দিন সাবু, কানুনগো মোহাম্মদ আলী, সার্ভেয়ার মোহাম্মদ বাচ্চু মিয়া, ফারুক হোসেন ও মোতালেব হোসেনকেও আসামি করা হয়েছে। ঢাকা ট্রেড সেন্টারে কার পার্কিং এলাকা অবৈধভাবে দোকানের জন্য বরাদ্দ দেওয়ার অভিযোগে এই মামলা করা হয়েছে বলে জানান দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইউরেনিয়ামের মতো কিছু পদার্থ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। সন্দেহভাজন হিসেবে আটক 11 জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া পদার্থ ইউরেনিয়াম কিনা সে বিষয়ে নিশ্চিত হতে পরীক্ষা করে দেখার জন্য বিশেষজ্ঞ দলের কাছে পাঠানো হয়েছে। পারমাণবিক বোমার মূল উপাদান পারমাণবিক বিদ্যুতের কাঁচামাল ছাড়াও চিকিৎসা ও বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যবহার হয় তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম। এই ইউরেনিয়ামের আন্তর্জাতিক চাহিদার কথা বলে এই ব্যবসায় বিনিয়োগ করলে প্রচুর লাভ এমন প্রলোভন দেখিয়ে এই 11 জন প্রতারণা করে আসছিল বলে দাবি গোয়েন্দাদের। তাদের দাবি মতো ইউরেনিয়ামের একটি সুদৃশ্য বাক্স উদ্ধার করি। সেই বাক্সের মধ্যে আরেকটি ছোট বাক্সতে ইউরেনিয়াম নামাঙ্কিত এবং একটি রাশিয়ায় তৈরি ইংরেজি ভাষা এবং রাশিয়ার ভাষায় ক্যাটালগ সহ উদ্ধার করি। বাক্সে থাকা পদার্থগুলো বিদেশ থেকে আনা বলে ধারণা তাদের, তবে এগুলো আসলেই ইউরেনিয়াম কিনা তা বিশেষজ্ঞ পরীক্ষার পরেই নিশ্চিত হওয়া যাবে। বাংলাদেশে কার মাধ্যমে আসছে, কিভাবে আসছে, সেই প্রক্রিয়া নিয়ে আমরা এখনো কাজ করছি। জিনিসটি আসলেই ইউরেনিয়াম কিনা কিংবা অন্য কোনো কেমিক্যাল কিনা, অন্য কোনো মূল্যবান বস্তু কিনা, সেটা পরীক্ষার জন্য আমরা বিশেষজ্ঞ পরামর্শ নিব। এই প্রতারক চক্রের সাথে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরের বিভিন্ন নদ নদীতে কমছে পানি, তবে ডুবে যাওয়া এলাকা থেকে এখনো সরেনি পানি। 1 সপ্তাহেরও বেশি সময় ধরে উত্তরবঙ্গ এবং মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা ডুবে আছে ফসলের মাঠ, ঘরবাড়ি। কাজ না থাকায় নেই আয়ের সুযোগ, খাদ্য আর বিশুদ্ধ পানির সংকটে দিশেহারা মানুষ। সিরাজগঞ্জের শাহজাদপুর, চৌহালি, তারাস ও উল্লাপাড়ায় একটি এলাকা থেকে অন্যদিকে আলাদা করার সুযোগ নেই। যমুনা ভাসিয়ে নিচ্ছে জনপদ, প্রতিদিনই ডুবছে নতুন নতুন এলাকা। পানিবন্দী হয়ে পড়ছে লক্ষাধিক মানুষ। গাইবান্ধায় ঘাঘট আর ব্রহ্মপুত্রের পানি সামান্য কমলেও বেড়েছে তিস্তার পানি। পানি উঠায় বন্ধ করে দেওয়া হয়েছে 32টি স্কুল কলেজ। সুন্দরগঞ্জ উপজেলায় খোলা হয়েছে 2টি আশ্রয় কেন্দ্র। দুর্গত এলাকায় কাজ করছে 38টি মেডিকেল টিম। সারাদিন পানি থাকার লাগে
পানির মধ্যে হাঁটাহাঁটি করার লাগে। দর্শক, আপনাদের আগেই বলেছি এসব সংবাদ এবং সারাদিনের আরো খবর নিয়ে আমাদের সাথে আলোচনায় যোগ দিয়েছেন সাংবাদিক মঞ্জুল হাসান বুলবুল এবং সহযোগী অধ্যাপক রুবায়েত ফেরদৌস। প্রথমে আমরা নজর দিই উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির দিকে। মঞ্জুল ভাই, আপনার কাছে শুরুতে জানতে চাইবো, আমরা দেখি যে মোটামুটি জানা থাকে যে টানা বর্ষণ হচ্ছে, পাহাড়ি ঢল আসছে, বন্যার একটা পূর্বাভাস তো আমরা পেয়েই থাকি। তারপর বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র বলে একটা আলাদা জিনিস আছে। তারপরও কেন প্রতি বছরই দেখা যায়, প্রায়ই দেখা যায় প্রতি বছর না হলেও, যে বন্যা পরিস্থিতি আসলে আমরা সেভাবে প্রস্তুত থাকি না মোকাবেলার জন্য? আপনি ঠিকই বলেছেন, এটি যে বন্যা, এটি এমন বন্যা না, বাংলাদেশ কিন্তু এর চেয়ে বড় বন্যা পরিস্থিতি মোকাবেলার দক্ষতা রাখে, এত ক্ষমতাও আছে। এবং এটি শ্রাবণের শেষের দিকে বেশি বৃষ্টি হচ্ছে এবং আমরা যেটাকে বলি ফ্ল্যাশ ফ্লাড, উত্তরে উজানে বৃষ্টি হয়েছে, এটি বন্যা হবে। উজানে বৃষ্টি হলে এটা বাংলাদেশে পানি নামবে, বাংলাদেশের নদ, এটা খুবই স্বাভাবিক। এটির জন্য কেন সমন্বয়হীনতা হলো, এটি আপনার মতো আমারও প্রশ্ন। কারণ এইরকম বন্যা মোকাবেলা করার দক্ষতা বাংলাদেশের মাঠ পর্যায়ের প্রশাসনেরও আছে। এইবার যেটি হয়েছে, একসঙ্গে আমরা যেটি প্রত্যক্ষ করলাম সংবাদ মাধ্যমগুলিতে খবরে, যে ভাঙনের প্রকোপটা ভয়াবহ দেখা দিয়েছে। বন্যার চাইতে বন্যা ধরে এক ধরনের সমস্যা তৈরি করে, কিন্তু ভাঙনটা অন্য ধরনের সমস্যা তৈরি করে। ভাঙনটা হয় কি, একটি এলাকার মসজিদ, স্কুল, বাড়ি ঘর তলিয়ে যাচ্ছে, এই লোকগুলিকে স্থায়ীভাবে কোথাও বসত করে দিতে হয়, আর বন্যায় যাতে তাদেরকে অস্থায়ীভাবে করতে হয়। তো কাজেই এই সমন্বয়হীনতার কারণে কোথাও কোথাও ত্রুটি হচ্ছে, এটি হওয়ার কথা না। এবং এটি হবে কেন বুঝতে পারি না। এটির জন্য যে প্রস্তুতি, মেডিকেল টিম, শুকনো খাবার, অন্য যে ফলো আপ অ্যাকশনগুলি কেন হচ্ছে না, সেটিও একটু মানে একটু কি গাফিলতির কারণে হচ্ছে না? কারণ এইরকম বন্যা পরিস্থিতি মোকাবেলার দক্ষতা বাংলাদেশের জন্য একেবারে খুব জাতীয়ভাবে এত বড় চিন্তা করবার কোনো দরকার নেই। আমি শুধুমাত্র বলতে চাই যে পর্যায় পর্যন্ত আমরা দেখলাম, এখনই যতটুকু সমন্বয়হীনতা আছে সেটা কাটিয়ে ওঠা দরকার, এই কারণের জন্য যে বন্যাটা শুরু হয় একটি সমস্যা দিয়ে, এটি কিন্তু অন্য সমস্যা তৈরি করে। এরপরে পানি কমতে থাকবে, স্বাস্থ্যের সমস্যা হবে, ডায়রিয়া ছড়াতে থাকবে, রোগশোক ছড়াতে থাকবে। ওইটির ক্ষেত্রে যাতে আমরা প্রস্তুত থাকি, এটির জন্য এখন দ্রুত সমন্বিত একটা পরিকল্পনা গ্রহণ করা উচিত। রুবায়েত ফেরদৌস, আপনার কাছে একই প্রশ্ন, আমরা আসলে কেন পারছি না এই বুলবুল ভাইয়ের কাছে উত্তরটি নেই, আমার কাছে উত্তরটি আছে কেন অপ্রস্তুত এই কারণে। এটা আসলে রাষ্ট্র সরকার তাদের দেখবার বিষয়, যারা রাষ্ট্র চালাচ্ছে তাদের মনোযোগ সেইখানে নাই। আমরা দেখতে পেলাম তারা গতকাল থেকে বলছে যে বিএনপি বলছে আওয়ামী লীগ খুনি, আওয়ামী লীগ বলছে বিএনপি খুনি। এই যে মাঠ গরম করা, উত্তপ্ত রাজনীতি করা, সব মানুষের জন্য যে রাজনীতি, এই প্রান্তিক মানুষ কষ্ট করে যারা থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ত্রাণ দিতে আমি তারাশে গিয়েছিলাম, সেই তারাশের খবর আজকে দেখলাম। সো এই যে মানুষের কথা ভাবার যে রাজনীতি থেকে সেইটা কিন্তু হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে। যে কারণে রাজনীতিবিদরা আমাদেরকে খবরদারি করছে না, খোঁজ খবর নিচ্ছে না, ফলে এর কোনো অপ্রস্তুত জায়গায় আমরা পড়ে গেছি। প্রশাসন আসলে এই দুর্বলতাটা একেবারেই না, যেহেতু আপনি জানেন যে নির্বাচন হয়নি, ভালো গ্রহণযোগ্যতা হয়নি, এই কারণে আমলাদের উপরে, পুলিশ প্রশাসনের উপরে সরকারের কার্যত কোনো নিয়ন্ত্রণ আসলে থাকে না। ফলে একটা জবাবদিহিমূলক যদি সরকার থাকতো, তারা কিন্তু জনগণকে জবাবদিহি করতে বাধ্য। সো জবাবদিহিতা কিন্তু আলগা হয়ে গেছে, যে কারণে আমলা প্রশাসন থেকে শুরু করে কোথাও কিন্তু কাজের চেইন অফ কমান্ডটা ভেঙে গেছে, পুরো র্যাব দিয়ে, পুলিশ দিয়ে, বন্যা দিয়েও বুঝছি। আর এইটা বন্যাটা হচ্ছে শুধু এই কারণেই না যে আমাদের পানি বাড়ছে। মনে রাখতে, ভারতের সঙ্গে আমাদের অভিন্ন 54টি নদীর কিন্তু অববাহিকা রয়েছে, সেই রাজনীতিতেও কিন্তু আমরা হেরে আছি। যে আমরা জানি প্রতি বছর এরকম যখন বন্যা হতে থাকে ভারতে, তারা কিন্তু স্লুইস গেট অনেক সময় ছেড়ে দেয় এবং শুকনা মৌসুমে পানিটাকে আটকে রাখে। পানির যে ন্যায্য হিস্সা, যে ব্যবস্থা, সেখানেও কিন্তু আমরা কূটনৈতিকভাবে আসলে ফেল করে গেছি। এই মিলে আর এই যে সরকারের জবাবদিহিতা আলগা, এই কারণে ব্যাপারগুলো মানুষের ভোগান্তি আরো বাড়বে, খুব বেশি নজরদারি এখানে হবে না। আচ্ছা রুবায়েত ফেরদৌস, আমরা এই বিষয়ে আরো আলোচনা করব। আমাদের সহকর্মী ইলিয়াস হোসেন আছেন সিরাজগঞ্জে। ইলিয়াস সারাদিন সিরাজগঞ্জের বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। ইলিয়াস, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আপনি সারাদিন সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি দেখেছেন, আমাদেরকে এখন ওখানে শেষ কি অবস্থা সেটা সম্পর্কে বলুন। শেষ অবস্থা বলতে যেটি আপনি জানেন যে এখানে বিপদ সীমার 17 ডিগ্রি সেন্টিগ্রেড উপরে ছিল পানি, সেটি গত দুদিনে কমে এখন 12 ডিগ্রি সেন্টিগ্রেডে এসছে। ওই অর্থে পানি কমছে, কিন্তু ভয়ের যে ব্যাপারটা সেটি আমাকে এখানকার যে প্রশাসনের সাথে যারা জড়িত তারাও কিছুটা অস্বস্তিতে, যে এতদিন পানি থাকে না সাধারণত, এরকম পানি আসলে যে প্রায় 10 দিন হয়ে গেল পানি এখন জমে আছে। পানি যেভাবে কমছে তাতে এই পরবর্তীতে রোগ শোক, মহামারী
এসব ছড়াতে পারে। তো তাদের একটা হিসেব ছিল যে হয়তো বা কমার সাথে সাথে পানিগুলো নেমে যাবে এই অঞ্চল থেকে, কিন্তু এখনো নামেনি। আমি অনেকগুলো এলাকায় ঘুরেছি, তো সেখানে গিয়ে দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই ত্রাণ পৌঁছে নাই। লোকজন বাঁধের উপরে গিয়ে ঘরবাড়ি খুলে নিয়ে বাঁধের উপরে গিয়ে অস্থায়ী ঘর বানিয়েছে, সেখানে রান্নাবান্না করে খাচ্ছে। আর তাদের যে পার্শ্ববর্তী গ্রামে যে ডুবে যাওয়া বাড়ি ঘরগুলো, কোনোটা চাল পর্যন্ত, কোনোটা বা অর্ধেক ঘর ডুবে আছে, সেই ঘরে আবার পাহারা দিতে হয়, যেখানে এই অবস্থার মধ্যে আবার চুরি হয়। তো সেখানে প্রতিদিন অসংখ্যবার পানিতে নামতে হচ্ছে এবং উঠতে হচ্ছে, এ করেও রোগ টোগ হওয়ার একটা আশঙ্কা। আরেকটা বিষয় জানতে চাইবো, আপনি বিকেলে একটা সংবাদে বলছিলেন যে ত্রাণ ঠিকমতো পৌঁছাচ্ছে না, সেখানে একটা সমন্বয়হীনতা দেখা দিয়েছে। সে ব্যাপারে তার প্রশাসন থেকে বলা হয়েছে তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রে কি কোনো অগ্রগতি আপনি পরে জানতে পেরেছেন? না, এখন পর্যন্ত সেরকম কোনো অগ্রগতি চোখে পড়ার মতো দেখিনি। আমি সন্ধ্যায়ও জেলা প্রশাসকের সাথে আমার কথা হয়েছে, তার ওখানে গিয়েছিলাম, এবং পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তা, এখানকার উপসহকারী প্রকৌশলী, তাদের সাথে আমার কথা হয়েছে। তারা যেটি বলেছেন, আপনারা জানেন যে সিরাজগঞ্জের একটি বিচ্ছিন্ন উপজেলা আছে চৌহালি, যেটি সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং একই সাথে বন্যা কবলিত এবং ভাঙনের মুখে পড়েছে। তো সেইখানে এখন পর্যন্ত ত্রাণ পৌঁছতে পারেনি। তো সেখানকার আবার মজার ব্যাপার যে সিরাজগঞ্জ জেলার অংশ হলেও সেখানে পানি উন্নয়ন বোর্ড কাজ করে টাঙ্গাইল জেলার পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে। তো সেখানেও এখন পর্যন্ত ত্রাণ পৌঁছানো যায়নি। আর সরকারি হিসাবে আছে যে সিরাজগঞ্জের 9টি উপজেলার মধ্যে 5টি বন্যা কবলিত, যদিও বিভিন্ন বেসরকারি সংস্থা এবং গণমাধ্যমের মাধ্যমে আমরা জানিয়েছি যে 7টি উপজেলা বন্যা কবলিত। তো ওই 5টি বন্যা কবলিত এলাকায় তারা চিন্তা করছে যে তারা ধরে নিয়েছে যে প্রায় 70,000 লোক পানিবন্দী হয়েছে। আর তাদের জন্য এখন পর্যন্ত আমি যেটি বরাদ্দ আমাকে জেলা প্রশাসক সাহেব জানিয়েছেন, আজকে পর্যন্ত নতুন বরাদ্দ দিয়ে 350 মেট্রিক টন চাল এবং মাত্র 4 লাখ টাকা এখনো বরাদ্দ হয়েছে, এবং এখন পর্যন্ত সেটি বিতরণ হয়নি পুরোপুরি। তবে তারা বলছেন যে জানেনই তো যে যোগাযোগ ব্যবস্থা, আমাদের কষ্ট হচ্ছে, বাট আমরা চেষ্টা করছি। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। সিরাজগঞ্জ থেকে আমাদের সহকর্মী ইলিয়াস হোসেন জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির অবস্থা, এবং উনি বলছিলেন যে এখনো বিভিন্ন নদীতে পানি বিপদসীমার কয়েক সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এখনো স্থিতিশীল হয়নি পরিবেশ। বুলবুল ভাই, আমরা কিছু পত্রিকা দেখছিলাম, আমার হাতে দ্য ইন্ডিপেন্ডেন্ট এসেছে। ইন্ডিপেন্ডেন্টে বলছে ফ্লাডস টেক টোল অন আমন পেডি, 3.5 লাখ টনস অফ রাইস লস এস্টিমেটেড। 3.5 লাখ টন লক্ষ্যমাত্রার চেয়ে কম আমন ধান, এরকম একটা লক্ষ্যমাত্রার চেয়ে কম এই ক্ষতিটা আসলে হচ্ছে। তো এই ফসলের দিক দিয়ে যে ক্ষতিটা, এই ক্ষতিটা কিভাবে সামাল দেওয়া সম্ভব? আমি যেটি শুরুতে বলছিলাম যে আমাদের এরকম প্রাকৃতিক দুর্যোগ নির্ভর দেশ তো আমাদের, আপনি এই অঙ্কের হিসেবে এগুলি দেখতে থাকবেন, কিন্তু যখন পানিটা নেমে যাবে তখন দেখবেন যে আমাদের কৃষকরা কিন্তু বসে থাকবে না। এই যে আমাদের টক শোতে আমরা কি বললাম, অথবা আমাদের রিপোর্টারে কি বললো, অথবা সরকার কি বললেন, বসে থাকবে না। তারা তাদের হয় এই ধানের যে শেষ অংশটুকু সেটি লাগিয়ে এটা কভার করার চেষ্টা করবে, অথবা বিকল্প ফসলের দিকে চলে যাবে। কাজে এইটি নিয়ে আমি খুব মানে আশঙ্কিত না, কারণ এটি অলমোস্ট আমাদের প্রতি বছরে, এইবার হয়তো সিরাজগঞ্জ হয়েছে, আরেকবার হয়তো রংপুর, কুড়িগ্রাম ওই অঞ্চলে হয়, আরেকবার হয়তো ময়মনসিংহ অঞ্চলে হয়, এবার বড় মাপের যে বন্যাটি সেটি না। কাজে এটাকে হ্যান্ডেল করার মতো সামর্থ্য আমাদের আছে। রাজনৈতিক অস্থিরতা, যেটা রুবায়েত বলেছেন যে রাজনৈতিক এক সমন্বয়হীনতা, সেটা একটি কারণ হতে পারে, কিন্তু সেটির জন্য তো সারা বাংলাদেশ ধসে পড়বে না। সেটির জন্য বিভিন্ন জায়গায় যতটা ধসে পড়ে তার চেয়ে আমরা মানে আরো বেশি আলোচনা করতে পারি। এই যে 54টি নদীর অববাহিকার কথা রুবায়েত বললেন, এটা তো এই 6 মাস, 9 মাস, 1 বছর, 5 বছর, 10 বছরের সমস্যা না, এটা যুগের পর যুগ সমস্যা। এখন যে সমস্যা আছে তিস্তার সমস্যা, এটি গত 50 বছর ধরেই ভারতের সঙ্গে আমাদের এই সমস্যা। কাজে এইটির কারণে এইবার হঠাৎ করে নতুন বন্যা আসলো, এবং এইবার এইটির কারণে হঠাৎ করে বন্যা পরিস্থিতির অবনতি ঘটলো, এটি মনে করি না আমি। কিন্তু যেটি হচ্ছে যে আমাদের মাঠ পর্যায়ে, যেটা আপনি বারবারই বলছেন, যে সমন্বয়হীনতা, এবং এই যে মাত্র 70,000 লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, 4 লক্ষ টাকা নগদ গেছে, এবং এই মুহূর্তে যেটি হচ্ছে নগদ টাকা দিয়েও কোনো লাভ নাই। এই যে টাকাটা গেছে তাদের হাতে যদি আপনি 5,000 করে টাকাও পৌঁছান, কারণ তারা তো ওই টাকাটাই রক্ষা করার জায়গা নাই। এইখানে যদি বিকল্প পরিস্থিতি, শুকনা খাবার থাকে। আরেকটা হচ্ছে যে আমরা রাজনীতিকদের দোষ দেই। বাংলাদেশের এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে অতিক্রমের একটা বড় শক্তি ছিল আমাদের সামাজিক শক্তি। আমাদের ওই যে রুবায়েত বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা গিয়েছিলেন তারা সে ত্রাণ দিতে।
এইবার সেই কোথায় দিক দিয়েও কি আমরা না, পিছিয়ে আছি? এইবার সেই আমরা এই ঢাকা শহরেই দেখেছি, আমাদের মানে ধরেন 10 বছর 15 বছর আগেও দেখেছি যে কোথাও বন্যা হলে পরে ঢাকায় অমুক শিল্পী গোষ্ঠী পাড়ায় পাড়ায় চাঁদা তুলছে, চাঁদা কিন্তু এখনো উঠছে, কিন্তু এই কাজের জন্য টাকা উঠছে না। কাজে রাজনীতিকদের একটি দোষ আছে যে তারা বা প্রশাসন বা যারা ক্ষমতায় আছেন তাদের তো দোষের অন্ত নাই, সেটা আমরা সমালোচনা করব। কিন্তু এইসব প্রাকৃতিক দুর্যোগে যে সামাজিক সংগঠনগুলি, সামাজিক প্রতিষ্ঠানগুলি স্থানীয়ভাবে বা মানে কেন্দ্রীয়ভাবেই যায়, তাদের উদ্যোগ কিন্তু আমরা দেখি না। ছাত্র সংগঠনগুলো রাজনীতি নিয়ে ব্যস্ত, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো তো ওইভাবে দেখি না আমরা। আমাদের কিন্তু এই ঐতিহ্যটা আছে। কাজেই আমরা শুধুমাত্র এক সেগমেন্টের কাছ থেকে 100% আশা করব আর বাকি সেগমেন্টগুলি চুপচাপ বসে থাকবো, এটা কিন্তু তাহলে কিন্তু এটা কিন্তু বাংলাদেশের ঐতিহ্যের মধ্যে পড়ে না। আপনার কাছে যেটা জানতে চাইবো, আমাদের প্রতিনিধি যেমন বলছিলেন ত্রাণের বেশ একটা অপ্রতুলতা বা যে পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ ত্রাণ নেই, এটা কি কারণে এবং এটা কেন সেই পরিমাণ করা যাচ্ছে না? খুব বেশি মানুষ কিন্তু ত্রাণ কিন্তু আছে, ত্রাণ ভান্ডারে ত্রাণ প্রয়োজনীয় আছে, সেই জায়গায় পৌঁছাচ্ছে না। এটা হচ্ছে অমর্ত্য সেনের বিখ্যাত তত্ত্ব হচ্ছে, একটি দেশে দুর্ভিক্ষ হচ্ছে তিনি দেখিয়েছেন সেই দেশে তখন সম্পদ উদ্বৃত্ত ছিল, ফসল উদ্বৃত্ত হয়েছে, দুর্ভিক্ষ হয়েছে। ওয়াই? তিনি প্রশ্ন করেছেন যে বন্টন ব্যবস্থার ঘাটতি ছিল, ওই সম্পদটা যেখানে আছে ত্রাণটা সেখানে পৌঁছাচ্ছে না। সো কোথায় একটা চেন অফ কমান্ডের কোথায় ঘাটতি আছে, সেই কারণে। আরেকটা হচ্ছে যে যত টাকা যাবে ত্রাণ যাবে পুরোটা কি ব্যবহার হবে? এই পুরো বাংলাদেশ জুড়ে একটা লুণ্ঠনের রাজনীতি চলছে, এই ত্রাণ নিয়েও লুণ্ঠন হবে, মানুষকে প্রতারণা করা হবে। একটা হচ্ছে অপ্রতুল না আছে, দিতে পারছে না, একটা যতটুকু আছে সত্যিকারে সেই মানুষগুলো পাবে কিনা, সেই জন্য আমাদের কথাগুলো বেশি করে বলতে হবে। এইটা ডিজাস্টার ম্যানেজমেন্টে যারা কাজ করেন তারা বলেন যে একটা দুর্যোগের আগের একটা প্রস্তুতি থাকতে হবে, দুর্যোগের সময়কালীন থাকতে হবে, দুর্যোগের পরে কি হবে। এবং এই যে বলছি ডিজাস্টার অনেক কিছু হয়েছে, তার নমুনা কেন আমরা দেখতে পাচ্ছি না আসলে, সেইটি আমার বড় প্রশ্ন। এবং এই নমুনাগুলা তারপরে সিভিল সোসাইটি সবকিছু করলেন, কিন্তু সবকিছুর উপরে যে রাষ্ট্র এবং রাজনীতির যে জবাবদিহিতা সেইটা যদি আলগা হয়ে যায়, তার যে প্রভাবটা সেটা সব জায়গায় কিন্তু প্রসারিত হয়ে যায়। আমার মনে হয় সেই জায়গাতে একটা বড় ঘাটতি কোথায় যেন কাজ করছে। অবশ্যই। এবং এটা কোনো সরকারের কথা বলি না, আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যারা ক্ষমতায় আসতে চায় তাদেরও কিন্তু বড় দায়িত্ব হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। আমি একটা স্টেটমেন্ট একটা কথা বলতে তাদেরকে দেখছি না আসলে। আচ্ছা, নিশ্চয়ই আমরা আশা করছি যে খুব শীঘ্রই বলবে এবং আপনাদের সাথে আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। একটা বিরতির সময় হয়েছে, বাংলাদেশে এখন একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। মিছিলে পুলিশের গুলির প্রতিবাদে কাল থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকার পর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বিস্তারিত জানতে কথা বলছি সহকর্মী মিলন উল্লার সাথে। মিলন, বিশ্ববিদ্যালয় বন্ধের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কি বলা হয়েছে? প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে যেকোনো পরিস্থিতি এড়াতে তারা অতিরিক্ত পুলিশ মোতায়েন রেখেছে এবং কালকে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা আর না ঘটতে পারে সেজন্য কাল 12টার মধ্যে আবাসিক হল থেকে সকল ছাত্রছাত্রীদেরকে দুপুর 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া বর্তমান পরিস্থিতি থমথমে রয়েছে এবং যে কোনো পরিবেশ মোকাবেলার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। সহিংসতার কারণ সম্পর্কে পুলিশ কি বলছে? আসলে সহিংসতার কারণে পুলিশ, আমি কথা বলেছিলাম কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজুদ্দিন আহমেদের সাথে, তিনি আমাকে জানিয়েছিলেন যে শিবিরের মিছিলকে কেন্দ্র করে ছাত্রলীগও পাল্টা মিছিলের চেষ্টা করে এবং তখন উত্তপ্ত পরিস্থিতি থেকে রক্ষা পেতেই মূলত ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ। কিন্তু এ সময় ছাত্রলীগের বিক্ষুব্ধ কর্মীরা ভিসির গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লেই এই সংঘর্ষের সূত্রপাত হয়। মিলন, ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন মিলন উল্লাহ। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিস্তারিত জানতে কথা বলছি সহকর্মী হোসেন জিয়াদের সাথে। জিয়াদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আপনি শেষ পরিস্থিতি কিরকম দেখেছেন? মহুয়া, আমরা একটু আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ফিরে এসেছি। সেখানে এখনো পুলিশ তল্লাশি চালাচ্ছে, অর্থাৎ যে হলটির সামনে সরোয়ার্দী হল, যে হলটির সামনের মাঠে ফুটবল খেলার সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাকে ঘিরে সংঘর্ষের সূত্রপাত হয় এবং 3 জন আহত হয় আমরা জানতে পেরেছি। এই ঘটনার পরপরই পুরো ক্যাম্পাস জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে ছাত্রদের মাঝে, সাধারণ ছাত্রদের মাঝে, এবং দুপক্ষের নেতাকর্মীরা সশস্ত্র অবস্থান নেয় ক্যাম্পাসে এবং উভয় পক্ষ থেকেই ককটেল নিক্ষেপ এবং দুই পক্ষ থেকে
থেকে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে পুলিশ আমাদেরকে নিশ্চিত করেছে। এর পরপরই ক্যাম্পাসে যে পুলিশ ছিল তারা এবং অতিরিক্ত পুলিশ শহর থেকে নেওয়া হয়েছে এবং র্যাবও মোতায়েন করা হয়েছে। টিয়ার শেল এবং গুলি করে পুলিশ নিয়ন্ত্রণে এনেছে পরিস্থিতি। আমরা যখন আসছিলাম তখন হলগুলোতে, অর্থাৎ যে হলটি সরওয়ার্দী হলের সামনে ঘটনা, সরওয়ার্দী হল মূলত শিবির নিয়ন্ত্রিত বলে আমরা জানতে পেরেছি পুলিশ এবং সাধারণ ছাত্রদের কাছ থেকে। সে হলটিতে পুলিশ অভিযান চালিয়েছে এবং হলটি থেকে ককটেল, বেশ কিছু ককটেল, পেট্রোল বোমা, দেশীয় অস্ত্র এবং ছুরি উদ্ধার করতে আমরা পুলিশকে দেখেছি এবং তারাও নিশ্চিত করেছে যে এই দেশীয় অস্ত্র এবং পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। তবে যে সময়টিতে পুলিশ হলে তল্লাশি চালায় তার আগেই শিবির নেতাকর্মীরা হলটি ছেড়ে চলে যায়, অর্থাৎ সে জায়গা থেকে আসলে কাউকে আটক করা পুলিশের পক্ষে সম্ভব হয়নি। এবং সর্বশেষ পরিস্থিতি হচ্ছে হলের সামনে পুলিশ অবস্থান নিয়েছে, কর্তৃপক্ষ অর্থাৎ প্রভোস্ট, প্রক্টর সবাই হলটিতে অবস্থান নিয়েছে এবং হলটি থেকে শিবির নেতাকর্মীরা চলে গিয়েছে এবং ক্যাম্পাসে আমরা দেখেছি হলের বাইরে ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। তো অনেকটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং কর্তৃপক্ষ বলছে যে সারা রাত তারা ক্যাম্পাসে পুলিশ র্যাব মোতায়েন থাকবে এবং আগামীকাল এ বিষয়ে সিদ্ধান্ত হবে, সভা হবে এবং সবার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মহুয়া। জিয়াদ বলছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। বুলবুল ভাই, আপনার কাছে জানতে চাইবো, আপনি নিশ্চয়ই শুনছিলেন খুব ছোট ঘটনা থেকে কিন্তু সংঘর্ষে, খেলা নিয়ে সংঘর্ষের আমি কি বলতে চাচ্ছি যে এমন যদি হতো ছাত্রলীগ, ছাত্র শিবির রাজনৈতিক আদর্শিক কারণে দ্বন্দ্বে অবতীর্ণ হয়েছে, তাহলে অন্তত দ্বন্দ্বটা আমরা চাই না, মানে সহিংস দ্বন্দ্ব চাই না। তারপরে মনে হয় একটা সান্ত্বনা ছিল যে রাজনৈতিক কারণে দুইটি বিপরীতমুখী বিপরীত দর্শনের সংগঠনের মধ্যে মানে সংঘর্ষটা হচ্ছে। আমরা কয়েকদিন আগে দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গত পরশুদিন ছাত্রলীগেরই দুইটি অংশের মধ্যে গন্ডগোল, এবং সেটিও খুব মানে সাংগঠনিক কোনো বিষয় না, মানে রাজনৈতিক কোনো বিষয় না। এটি হচ্ছে একটি জিনিস যে রাজনৈতিক, আমি কোনো ছাত্র সহিংসতার কোনোটারই পক্ষে না আদর্শের কারণের জন্য, কিন্তু যে কারণগুলি আপনি রিপোর্টের কাছ থেকে শুনলেন এটি একেবারেই অগ্রহণযোগ্য কারণ। আরেকটি দেখবার বিষয় যে বিশ্ববিদ্যালয়ের হলগুলিতে এই ঘটনা ঘটলে আমরা পুলিশি তল্লাশি চালাই এবং তখন পুলিশ এখানে অস্ত্রশস্ত্র পায়। তার মানে যে হলগুলিতে খেলার সামগ্রী থাকার কথা, বইপত্র থাকার কথা, আমি বড় জোর গিটার, গান বাজনার যন্ত্রপাতি পর্যন্ত অ্যালাউ করতে চায়, কিন্তু যা জিনিস উদ্ধার হচ্ছে তার সঙ্গে বইপত্র বা গান বাজনা বা খেলাধুলার সামগ্রীর কোনো সম্পর্ক দেখছি না। এই যে তার মানে এই হলগুলিতে, এবং চট্টগ্রামের রিপোর্টার কিন্তু বললেন যে এই হলটি শিবির উদ্ধুষিত বলে মনে করা হয়। তো এখন মানে কোন হলটি কার ব্র্যান্ডিংও আছে। তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কি শুধুমাত্র ক্লাসরুমে পড়া দিয়ে বাকিটা অন্যদের হাতে লিজ দিয়ে দিয়েছেন? এরকম যে কোনো সংখ্যা, কখনো কোথাও ছাত্রলীগের হাতে লিজ দিয়েছেন, কোথাও শিবিরদের হাতে লিজ দিয়েছেন, এরকম। আমরা যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা চাই সেটার মধ্যে চাই তো শিক্ষার পরিবেশটা ক্লাসরুমেও থাকবে, শিক্ষার পরিবেশটা এবং খেলার পরিবেশটা মাঠেও থাকবে, এবং হলের মধ্যেও পড়ার পরিবেশটা থাকবে। কিন্তু এখানে যা দেখলাম যে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের বোধহয় দায়িত্বটি হচ্ছে ক্লাসরুমে কোনোমাত্র টিচাররা পড়িয়ে বাড়ি চলে যাবেন, আর বাকিটা খেলার মাঠে সংঘর্ষ হোক এবং হলের মধ্যে অস্ত্র পাওয়া যাক, এটি বোধহয় কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। স্যার, এটার উত্তর মনে হয় আপনি দিতে পারবেন। আসলে কি আপনাদের দায়িত্ব, এই শিক্ষকদের দায়িত্ব এতটুকুই যে ক্লাসে পড়ালাম, তারপরে কি হচ্ছে কতটুকু আসলে নজরদারি রাখা সম্ভব? ঠিকই আছে, বুলবুল ভাই যেটা বলেছেন যে মানে শুধু খেলা কিংবা তুচ্ছ ঘটনা হচ্ছে না আপাত কারণ। আমরা দেখি একটা পাউরুটি নিয়ে ছাত্রদল আর ছাত্রলীগের মধ্যে লাশ পড়ে যায়, ওই কারণটা পাউরুটি, আসলে পাউরুটি না। দীর্ঘদিন থেকে হলের যে আধিপত্য যেটা বলা হয়েছে দখল করলে এটা হয় কি, এটা ক্যারিয়ার হয়ে গেছে ছাত্র রাজনীতি। এটা থাকলে ঢাকা শহরে বাড়ি করা যায়, গাড়ি করা যায়, ক্যারিয়ার করা যায়, পরে এমপি পদে নমিনেশন পাওয়া যায়, বিশাল একটা বাণিজ্য। সো এটা একটা ক্যারিয়ার, এটা ছাত্রলীগ করতে চায়, ছাত্র শিবির করতে চায়, ছাত্র দলও করতে চায়। এর সঙ্গে আবার শিক্ষকদের একটা রাজনীতি জড়িত রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখি যে নীল দল আছে, সে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা, আর সাদা হচ্ছে বিএনপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা। তো এইটি কিন্তু হওয়া উচিত ছিল না। শিক্ষক রাজনীতি হওয়া উচিত ছিল শিক্ষকদের দাবি দেওয়া, পদ প্রমোশন, সুবিধা এগুলো নিয়ে। তারা কিন্তু জাতীয় রাজনীতির সঙ্গে লেপ্টে গেছেন, এবং জাতীয় রাজনীতির যে শিক্ষকরা করেন সেই শিক্ষকদের আবার ছাত্র সংগঠন যে করে তাদের স্বার্থ কিন্তু আবার অভিন্ন। এর সঙ্গে যারা ক্ষমতায় থাকে তাদের পুলিশ প্রশাসন তাদেরকে সহযোগিতা করবে। সো এটা একটা নেক্সাস। আওয়ামী লীগ থাকলে তারাই চক্র, তারা কন্ট্রোল করে, বিএনপি সময় বিএনপি কন্ট্রোল করে। আবার স্থানীয় পর্যায়ে যদি শিবির পাওয়ারফুল হয়, তাদের এলাকার লোকজন বেশি থাকে, সংগঠন বেশি থাকে। আমরা দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয় গ্রাম দিয়ে হচ্ছে বিশ্ববিদ্যালয় দখল করা হতো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশে গ্রামগুলো শিবিরে থাকে এবং তাদের সাপোর্টগুলো যখন মারামারি হয় তখন হয়। কাজে এটি একটা পাওয়ার পলিটিক্স, এবং যেখানে টাকা, অর্থ, বাণিজ্য, ক্ষমতা, প্রতিপত্ত এবং জাতীয় রাজনীতির সর্বোচ্চ জায়গা পর্যন্ত এর সঙ্গে কিন্তু জড়িত রয়েছে। কাজে শিক্ষকদের যে মোরাল অথরিটি, আমি বললাম সেই অথরিটি তারা হারিয়েছে এই কারণে যে শিক্ষকরা শিক্ষক থাকছে না। শিক্ষকদের একটা ছোট অংশ কিন্তু তারা খুব পাওয়ারফুল, রাজনীতি যেরকম
অনেকে হয়তো ভালো, কিন্তু ছোট অংশে পুরোটা কন্ট্রোল করে। তারা এরকম জাতীয় রাজনীতির সঙ্গে নিজেদেরকে লেপ্টে ফেলেছেন, যেটি শিক্ষক সুলভ না। ফলে ওই ছাত্রলীগের বিরুদ্ধে নীল দল করার কোনো শিক্ষকের অবস্থান নেওয়ার কোনো নৈতিক জায়গা নাই। আবার বিএনপির ক্ষেত্রে সাদা দলের কোনো শিক্ষকের অবস্থান নাই, ছাত্র দলের কোনো বাজে কাজ করলো তার বিরুদ্ধে। এই যে নৈতিক জায়গা থেকে তার অথরিটি হারিয়ে ফেলেছেন। এটা যদি প্রতিষ্ঠা করা যায় তাহলে কিন্তু এখান থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। ভাই, আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো যে শুধু ছাত্র দল, ছাত্রলীগ, শিবির একে অপরের বিরুদ্ধে এমনটা না, আমরা এরকমও শুনি যে ছাত্রলীগের ভিতরে অন্তর্কোন্দল বা এই ধরনের অনেক সংঘর্ষের ঘটনা শুনি। এইটাতে আসলে এগুলো বন্ধ করার জন্য সরকারের কি ভূমিকা থাকা উচিত, বিশেষ করে? আমি রুবাইতের সঙ্গে একমত যে এই যে সমস্যাটি তৈরি হয়েছে, আমরা যদিও ছোট ছোট জানালা দিয়ে দেখি, কিন্তু দরজা দিয়ে ভিতরে ঢুকলে অনেক বড় সমস্যা দেখা যাবে। এই ক্ষেত্রে সরকারের না, যে কোনো রাজনৈতিক দলের প্রথম দায়িত্ব হচ্ছে রাজনৈতিকভাবে তার সাংগঠনিক চেহারাটাকে আনা। এখন আপনি দেখবেন, আমরা কয়েকদিন যাবৎ পত্রিকায় দেখছি যে ছাত্র দলের নতুন কমিটি গঠন করা হবে, এই জন্যে 3 গ্রুপ 4 গ্রুপ গিয়ে গুলশানে বিএনপির অফিসের সামনে দাঁড়ায়। এটা তো দাঁড়ানোর দরকার নাই। একটা বড় ছাত্র সংগঠন, বড় রাজনৈতিক সংগঠন, তার যখন ছাত্র সংগঠন তৈরি করবে, তার একটা ক্রাইটেরিয়া থাকবে, যারা ছাত্র তারা নেতা হবে, প্রথম ক্রাইটেরিয়া। দ্বিতীয় ক্রাইটেরিয়ার মধ্যে আসতে পারে যারা ভালো ছাত্র, তাদেরকে আমরা নেতৃত্বে আনবো। তারপর এখন বিবেচনা কিন্তু তা না, ওই যে বড় রাজনৈতিক দলের অমুক ভাই তার এলাকার লোক তার যে পছন্দসই গ্রুপটাকে সামনে আনতে চায়, যার ফলে দ্বন্দ্বটা শুরু হয় তাদের ঘর থেকেই। এবং কেন আনতে চায়? যে ওই বড় ভাই যিনি বড় দলটিতে আছেন, তার জিন্দাবাদের জন্য কিছু ছেলে মেয়ে দরকার, এবং তার জিন্দাবাদের জন্য যখন এরা আসে, তখন বড় দলটি, যেটা শিক্ষকদের উদাহরণ দিলেন রুবায়েত, যে শিক্ষক দল যখন একটা বিশেষ রাজনৈতিক দলের কালারে রূপান্তরিত হয়, তখন ওই দলের সমর্থক ছাত্রদেরকেও তিনি কিছু বলতে পারেন না। তবে এখানে বড় দলটির বড় নেতা যখন তার সমর্থক তৈরি করেন ছাত্র সংগঠন বা যুব সংগঠনের মধ্যে, এই ছাত্র সংগঠন যুব সংগঠন যখন চাঁদাবাজি করে, অন্য অপকর্ম করে, তখন কিন্তু মূল দলের নেতা হিসেবে তিনি কিছু বলতে পারেন না। তো কাজে এটি চূড়ান্ত বিচারে আমাদের গোটা রাজনীতির মধ্যে যে এক ধরনের অন্তঃসার শূন্যতা, এক ধরনের অসততা, এক ধরনের নিজেদের প্রাধান্য বিস্তার, বড় জায়গায় বড় ধরনের প্রাধান্য বিস্তার, বড় জায়গায় রাষ্ট্র ক্ষমতা দখলের প্রাধান্য বিস্তার, ছোট জায়গায় হল দখলের প্রাধান্য বিস্তার, আর হলে যারা না থাকে তারা এই রুটের চাঁদাবাজি, ওই হলের চাঁদাবাজি, এই জায়গায় বিস্তার। যার ফলে রাজনীতির যে মানে ক্ষয়িষ্ণু চেহারাটা, তার প্রভাবটি সব জায়গায় পড়ে। বুলবুল ভাই, আরো কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, তার আগে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার। আপনারা দেখছেন বাংলাদেশ এখন, আমাদের সাথে আছেন মঞ্জুরুল হাসান বুলবুল এবং রুবায়েত ফেরদৌস। এ পর্যায়ে অনলাইন বিভিন্ন সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমগুলো কি শিরোনাম করেছে, চলুন দেখে আসা যাক। বিডি নিউজ 24 তাদের শিরোনাম করেছে, থাকুন শক্ত অবস্থান নিয়ে হিন্দুদের প্রতি প্রধানমন্ত্রী। প্রথম আলো করেছে, ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ, হল ছাড়ার নির্দেশ। কালের কণ্ঠ করেছে, নিজেদের শক্ত অবস্থান নিয়ে বসবাস করবেন, যেটা বিডি নিউজের শিরোনাম ছিল, একই শিরোনাম। সমকাল করেছে, চবিতে ছাত্রলীগ শিবির পাল্টাপাল্টি ধাওয়া। ইত্তেফাক করেছে, হলমার্ক কেলেঙ্কারি কারাবন্দী কর্মকর্তার মৃত্যু। বুলবুল ভাই, আজকের একটা মূল শিরোনামগুলোর মধ্যে একটা ছিল দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন মান্নান খান, আর দোকান বরাদ্দের অনিয়মের অভিযোগে খোকার বিরুদ্ধে দুদকের মামলা আজকে প্রধান দুটি দলের দুজনের বিরুদ্ধে। তো দল ক্ষমতায় থাকাকালীন সময়ে নিজের দলের কোনো ব্যক্তির দুর্নীতি নিয়ে এই ধরনের জবাবদিহিতার দৃষ্টান্ত, এটা কি এই প্রথম যেটা এই সরকার করছে নাকি এর আগেও হয়েছে? না, এই ধারাবাহিকতাটাতে দুদকের যে দৃশ্যমান শক্তিটির একটা চেহারা আমরা দেখি, যে ক্ষমতায় থাকা অবস্থাতেও ক্ষমতাসীন দলের নেতাদেরকে নিয়ে আসা হয়েছে, মামলায় আনা হয়েছে। মানে এই প্রথম মামলায় আনা হয়েছে তা না, এর আগেও আরো সরকারি দলের কয়েকজনকে আনা হয়েছে। আমার মনে হয় যে
সবগুলি তালিকা আমার মনে নেই, কিন্তু এটি শেষ পর্যন্ত মানুষ দেখতে চায় যে এটি শুধুমাত্র মামলা করলাম এই পর্যন্ত না, সে চূড়ান্তটা কি, এটি যদি শেষ পর্যন্ত দুদক যেভাবে মামলাটি এসেছে বিচারটি যদি নিষ্পন্ন করা যায় মানে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে, তাহলেই প্রমাণিত হবে যে দুদক যথাযথভাবে দায়িত্ব পালন করছে এবং সরকার কোনো প্রভাব বিস্তার করছে না এবং বিচার বিভাগ যথাযথ স্বাধীনভাবে দায়িত্ব পালন করছে। আর তা যদি না হয় তাহলে এটা আপাতত খুব মানে দেখার মতো খুব চমক লাগানোর জন্য একটা ভালো হলো, কিন্তু এটা মানুষ কিন্তু এখনই বিশ্বাস করা শুরু করছে এটা কিছুই হবে না এরকম। তবে আমি একটি কথা আমি স্মরণ করি এই জায়গাটিতে, যে আমার মনে আছে যে বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি প্রেস কনফারেন্সে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার দলের অনেক নেতা কর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে, মামলা দায়ের হচ্ছে, তাদের যদি বিচার শুরু হয় তাহলে আপনার অবস্থান কি দাঁড়াবে? তিনি একটি কথা বলেছিলেন যে দুর্নীতিটি হচ্ছে যার যার ব্যক্তিগত অপরাধ, তো এই ব্যক্তিগত অপরাধে যদি তিনি দোষী সাব্যস্ত হয়ে তিনি প্রমাণিত হয় যে তিনি দুর্নীতি করেছেন, তাকে তার শাস্তি ভোগ করতে হবে, এই জন্য দল বা সরকার তাকে কোনো প্রোটেকশন দিবে না। এই কথাটি তিনি একটা সাংবাদিক সম্মেলনে বলেছিলেন। আমরাও এবং সাধারণ মানুষও কিন্তু আমরা ওই জায়গাটি দেখতে চাই যে নিশ্চয়ই যে ৩-৪ জনের নাম আপনি বললেন, সরকারি দলের একজন প্রতিমন্ত্রী, 2 জন এমপি, বদি এমপি এবং মাহবুবুর রহমান এমপি এবং মান্নান খান এমপি, তারা যে দুর্নীতি করেছেন এই দুর্নীতি করার মধ্য দিয়ে তার দলকে শক্তিশালী করেছেন তার কোনো প্রমাণ আমরা দেখি না। এটা তার ব্যক্তিগত দুর্নীতি, কাজেই তাকে আইনের মুখোমুখি তার ব্যক্তিগতভাবে হতে হবে। জনাব সাদেক হোসেন খোকা তিনিও আগে একটি সরকারি দলের অবস্থানে ছিলেন বলেই দুর্নীতিগুলি করেছেন, কিন্তু সব মিলিয়ে যেটি হচ্ছে যে দুর্নীতির মূল জায়গাটাতে কিন্তু আমরা যাদের চেহারা দেখছি তা হচ্ছে রাজনৈতিক ক্ষমতাবান লোক, এবং এদেরকে যদি আমরা বিচার না করতে পারি কি সরকারি দল কি বিরোধী দল, তাহলে ওই চুনোপুটি আপনি একটু বললেন যে আল্লাহ বিচার করে বোধ এটা বলতে হবে। ওই যে একটু আগে আপনি শিরোনাম পড়লেন যে হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িত যে সোনালী ব্যাংকের শেরাটন শাখার ম্যানেজার কর্মকর্তা যিনি কারাগারে ছিলেন, তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন, তাকে তার দুদক লাগে নাই। তো কাজেই মানে যারা রাজনৈতিকভাবে ক্ষমতাবান না তাদের বিচার আল্লাহ করবে, আর রাজনৈতিকভাবে ক্ষমতাবানদের বিচারের নামে আমরা যদি ক্ষমতায় থেকে অথবা ক্ষমতার বাইরে থেকে প্রহসন করি তাহলে মানুষ হাসাহাসি করবে, মানুষ তখন চূড়ান্ত বিচারে বলবে যে ঠিক আছে তাহলে এইরকম আজিজুর রহমানের মতো আল্লাহর হাতেই ছেড়ে দিয়ে সমস্ত। রুবায়েত ফেরদৌস, আপনার কাছে একই প্রশ্ন, এই ঘটনার মধ্য দিয়ে সরকার কি কোনো বার্তা দিতে চাইছে বিএনপি বা অন্য দলকে যে দুর্নীতির প্রতি তাদের যে টলারেন্স সে বিষয়ে কোনো বার্তা দিতে চাইছে? আপনার বার্তা তো যদি দিতে চায় তাহলে তো খুবই ভালো, যেটা বুলবুল ভাই বলেছেন যে আসলে লোকজন কতটা বিশ্বাস করছে যে আদৌ শেষ পর্যন্ত যদি দোষী হয়, আমি বলছি না দুর্নীতি করেছে, দুর্নীতির অভিযোগে কিন্তু বলা হয়েছে, অভিযুক্ত প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত আসামিকে মনে করতে হবে নির্দোষ, এটা হচ্ছে আইনের ভাষা। কিন্তু আমরা দেখতে চাই স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেন একটা যদি দোষী প্রমাণিত হয় তারা শাস্তি পাবে কিনা, সেইখানে মানুষের বিশ্বাসের ঘাটতি আছে। যদি হয় এটা খুবই ভালো, কারণ আপনি জানেন আমি একটা বইয়ের রেফারেন্স প্রায় দিই, সেটা বলেছে হোয়াই নেশনস ফেল, কেন জাতিগুলো ব্যর্থ হয়। আমেরিকার 2 জন প্রফেসর তারা স্টাডি করে অনেকগুলো দেশে কেস স্টাডি করে দেখিয়েছেন সেই দেশ ব্যর্থ হয় যে দেশ তার প্রতিষ্ঠান নির্মাণ করতে পারে না। এবং আমরা কিন্তু নির্বাচন কমিশন প্রতিষ্ঠান পারিনি, দুদককে আমরা পারিনি, আমাদের হচ্ছে সংসদ পারিনি, বিচার ব্যবস্থাকে পারিনি, মানবাধিকার কমিশন আমাদের ফেল, তথ্য কমিশন ফেল। কাজে দুর্নীতি দমন কমিশন যে কাজটি করেছে বুলবুল ভাই খুব যথার্থ বলেছেন যে তারা শক্তিশালী হয়ে উঠছেন এরকম ইঙ্গিত দিয়েছেন, আমরা এটা বিশ্বাস করতে ভালোবাসি, বিশ্বাস করতে চাই। কাজে কমিশন যদি না হয়, স্বাধীন কমিশনগুলো যদি শক্তিশালী না হয়, তাহলে যে ফর্মাল ডেমোক্রেসি থেকে যে সাবস্টেন্টিভ ডেমোক্রেসিতে আমরা যেতে চাই, সত্যিকারের গণতন্ত্র, সেখানে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী হতে হবে। কাজে দুদককে শক্তিশালী না হওয়ার কোনো বিকল্প নেই। আমরা দেখতে চাই দুদকের এই দুটো যে হয়েছে, একটা সরকারের আর একটা হচ্ছে বিরোধী দল, এর মধ্য দিয়ে একটা ন্যায্যতা যেন নিশ্চিত হয়, এটা যেন কাউকে ভিক্টিমাইজ করা না হয়। যদি তারা দোষী হয় সত্যি যেন একটা আইনি প্রক্রিয়ার মধ্যে শাস্তির ব্যবস্থা করা যায় কিনা সেই পর্যন্ত এইটাকে টেনে নিয়ে যেতে হবে, তাহলে মানুষের মধ্যে এই প্রতিষ্ঠান সম্পর্কে বিশ্বাসযোগ্যতা তৈরি হবে। তাহলে সব সময় যেটা বিশেষ করে টিআইবি দুদকের বিরুদ্ধে বলে থাকে যে তারা রাজনৈতিক বিবেচনায় মামলা করে, তারপর সরকার হস্তক্ষেপ করে, টিআইবি এই ধরনের অভিযোগ করে থাকে। এবং আজও টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য হাফিজউদ্দিন বলেছেন যে অনেক সময় লেগে গেল, যখন থেকে জানুয়ারিতে এটা সম্ভবত মামলার বিষয়টা এসেছে, তারপর এই 8 মাস পরে এসে এই ধরনের একটা হলো। তো দীর্ঘসূত্রিতার ইস্যুটা বারবার এসে যায় এই বিষয়ে। দেখেন পৃথিবী জুড়ে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের 2টা গ্রুপ আছে, একটা গ্রুপ হচ্ছে ওয়াচডগ যারা এগুলি লক্ষ্য রাখবে এবং বিভিন্ন সময় বিবৃতি দেবে, ডিএবির কাজ এটি।
টিআইবির কাজ এটি, টিআইবি তাগাদা দিবে বলে আমরা বিচার করব এটি না, কিন্তু এটা টিআইবির চাকরি হচ্ছে, এটি টিআইবির যে মানে দর্শন আছে, তার যে ম্যান্ডেট আছে সংগঠনের, সেটি। আরেকটা হচ্ছে অ্যাকশন ওরিয়েন্টেড, যেমন হিউম্যান রাইট ওয়াচ, এটা ক্যাম্পেইন ধর্মী অর্গানাইজেশন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ধর্মী অর্গানাইজেশন, আবার রিপোর্টার্স অ্যান্ড মেডিসিন কি বলে, রিপোর্টার্স অফ হতি একটা রিপোর্টার্স উইদাউট বর্ডার, ওইটা হচ্ছে, ওইটাও ক্যাম্পেইন ধর্মী। কিন্তু আপনি আরেকটা ডক্টরস অফ ফ্রন্টিয়ার্স, মানে ডক্টরস উইদাউট বর্ডার, তারা হচ্ছে আবার মানে অ্যাকশন ধর্মী, তারা কর্মধর্মী, কোথাও কোনো ডায়রিয়া আক্রান্ত ফ্রন্টিয়ার্স, মানে ডক্টরস উইদাউট বর্ডার, তারা হচ্ছে আবার মানে অ্যাকশন ধর্মী, তারা কর্মধর্মী, কোথাও কোনো ডায়রিয়া আক্রান্ত হলে কোনো তারা বর্ডার মানবে না, তারা ওইখানে যাবে, রোগীদের সেবা দেওয়ার, তারা চলে যাবে। কাজেই টিআইবি হচ্ছে ক্যাম্পেইন ধর্মী অর্গানাইজেশন। তারা বিভিন্ন ইনস্টিটিউট, যেটি রুবায়েত বললেন যে কোনো ইনস্টিটিউশনের দুর্বলতাগুলি তারা তুলে ধরবেন, এই দুর্বলতাগুলি কাটিয়ে, এটাকে টিআইবিকে শত্রু মনে করবার কোনো কারণ নাই। তারা এটা আমাকে এটি যে ক্ষমতাসীন আছে, তারপরও দুদক আর টিআইবির মধ্যে একটা সবসময় দুদক খুব ক্লোজ ওয়াচডগ, যেহেতু টিআইবি দুর্নীতি বিরোধী একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ক্লোজ ওয়াচডগ, এটা মানে উত্তেজিত হওয়ার কোনো কারণ নাই। দুদক এটিকে কোথায় ভুল ত্রুটিগুলি আছে সেগুলি ধরবে। দুদককে খেয়াল রাখতে হবে যে এই সমালোচনার ঊর্ধ্বে উঠে সে তার দায়িত্ব পালন করতে পারে। দুদকেরও টিআইবির সঙ্গে চ্যালেঞ্জে যাওয়ার কোনো দরকার নাই। আপনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সারা বছর শেষে একটা রিপোর্ট প্রকাশ করে সারা পৃথিবীতে কোথায় কোথায় মানবাধিকার ভায়োলেশন হয়েছে, ওই রিপোর্টের ফলে কোনো দেশে সরকার পতন হয় না, ওই যে রিপোর্টের ফলে কোনো দেশে অভ্যন্তরীণ রাজনৈতিক বিদ্রোহ, কিন্তু ওই রিপোর্টের ফলে সরকারের কাছে একটা বার্তা যায় যে পৃথিবীর কেউ না কেউ আমাকে দেখছে যে আমার দেশে মানবাধিকার ভায়োলেট করছে আমরা। কিন্তু কাজে টিআইবি যখন একটা রিপোর্ট দেয়, সেই রিপোর্টটা আমাকে কারেক্ট করবার জন্যই দেয়। ওই টিআইবি রিপোর্ট না মানলে কি সরকারের পতন হবে না, কিন্তু মানুষ বিশ্বাস করবে যে একটা সংগঠন বলেছিল এই দুদকের এই ঘাটতিগুলি আছে, দুদক এই ঘাটতিগুলি পূরণ করলো না, না করে নিজেরাও দুর্বল হলো এবং মানুষের যা প্রত্যাশিত সার্ভিস দেওয়ার কথা সেটাও দিতে পারলো না। ভাই, যে বিষয়টা জানতে চাচ্ছিলাম, তারা যে দীর্ঘসূত্রিতার কথা বলছে, এটা কি আসলেই আপনার মতে বেশি সময় নাকি এই সময়টুকু দরকার? আমার তো এই মামলার ক্ষেত্রে খুব দীর্ঘসূত্রিতা মনে হয় নাই, কারণ আপনি কেবল তো মাত্র সরকার, এরা তো ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্টের, বরং সাদেক হোসেন খোকারটা বিলম্বিত হয়েছে আমি বলতে চাই। কারণ সাদেক হোসেন খোকার যখন ক্ষমতায় ছিলেন তার নামে কিছুই হয় নাই, তার পরবর্তীকালে সম্ভবত 111-এর পরে বোধহয় মামলার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেটা বরং একটা দীর্ঘসূত্রিত হয়েছে। মান্নান খান তো কেবলমাত্র 1 বছর আগেই মন্ত্রী ছিলেন, মানে এই সরকার, মাহবুবুর রহমান তো 1 বছর আগেই মন্ত্রী ছিলেন, বদি এমপি তো 1 বছর আগেই এমপি, এখনো এমপি আছেন। এটা খুব দীর্ঘসূত্রিত হয়েছে এবং আমার ধারণা বলা হয়েছে, যেটা রুবায়েত বলে, যেটা দীর্ঘসূত্রিতার আড়ালে বিচারের প্রক্রিয়াটা যাতে নষ্ট হয়ে না যায়, তারা মানে প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষ্কলুষ হয়ে বের হয়ে আসুন, তাতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু প্রক্রিয়াটি দ্রুততম সময়ে শেষ হওয়া উচিত। অবশ্যই আমরা আপনাদের সাথে আরো বিষয় নিয়ে আলোচনা করব। আরেকটা বিরতির সময় হয়েছে, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার, আপনারা দেখছেন বাংলাদেশ এখন। বুলবুল ভাই, গত 2-1 দিন ধরে আরেকটি বিষয় যেটা আসছে, অনুপ চেটিয়া এবং নূর হোসেনের বিষয়টি। গতকাল 23 আগস্টে আপনার আনন্দবাজার পত্রিকা এটা শিরোনাম করেছে, একটি শিরোনাম যে খুনের আসামির বিনিময়ে দেশে ফিরছেন অনুপ চেটিয়া। এই বিষয়টা আমার মনে হয় যে এই ঘটনাটির পেছনে অনেকগুলি নাটকীয় বিষয় কাজ করেছে, কারণ অনুপ চেটিয়ার বিষয়টির সাথে নূর হোসেন এখন মেলানো হচ্ছে, কিন্তু অনুপ চেটিয়া কিন্তু দীর্ঘদিন যাবত বাংলাদেশের কারাগারে বন্দী এবং বাংলাদেশে অনেক মানে এরকম উলফার সঙ্গে জড়িতদেরকে ইন্ডিয়াতে ফেরত পাঠানো হয়েছে। অনুপ চেটিয়াটা অনেকদিন যাবত ঝুলেছিল এবং ভারতে ক্ষমতার পরিবর্তনের পরে কোথাও কিছু একটা আমি জানি না বিষয়টা কি হয়েছে, কারণ এই প্রথমবারের মতো ভারতের হাই কমিশনারের একজন প্রতিনিধি অনুপ চেটিয়ার সঙ্গে জেলখানায় দেখা করেছেন এবং ওই দেখা করার পরে যেটা পত্রিকায় এসছে, আমি সত্য মিথ্যা জানি না, অনুপ চেটিয়া নিজেই বলেছে আমি ভারতে যেতে চাই, যেটা ভারতও এতদিন যাবত চাচ্ছিল, কিন্তু অনুপ চেটিয়া কিন্তু আগে যেতে চায় না, যতদিন আগে আমরা জানতে চেয়েছিলাম যেতে চায় না। এখন অনুপ চেটিয়ারও একটা রাজনৈতিক বন্দী। অনুপ চেটিয়া কিন্তু তার বিরুদ্ধে অস্ত্র সন্ত্রাস, ভারতে আইনে দণ্ডবিধিতে নানা অপরাধ থাকলে বড়ও বাংলাদেশে কিন্তু সে রাজনৈতিক বন্দী হয়েছে। আর নূর হোসেন কিন্তু ক্রিমিনাল, ও কিন্তু রাজনৈতিক বন্দী না। তো কাজেই দুইটির চেহারা দুই রকম। আজকে গওহর রিজভী মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা বলেছেন যে এটি দুইটি একরকম না, দুইটির দুইভাবে ঘটনা ঘটছে। আমি জানি না মানে অনুপ চেটিয়ার বিনিময়ে আমরা নূর হোসেনকে আনছি, এটা অতি সরলীকরণ হয়ে যাচ্ছে কিনা। তবে আমার ব্যক্তিগত মত হচ্ছে যে
নেইবারিং কান্ট্রিগুলিতে এই ধরনের বন্দি প্রত্যর্পণের চুক্তি থাকাই উচিত। কারণ যদি বাংলাদেশে একটা ক্রিমিনাল বাংলাদেশে একটা ক্রাইম করে ভারতে গিয়ে আশ্রয় পায় এবং আমরা যদি ফেরত আনতে না পারি, আবার ভারতে যদি একটা ক্রিমিনাল ক্রাইম করে যদি বাংলাদেশে আসে, আমি অনুপ চেটিয়ার কথা বলছি না, কারণ অনুপ চেটিয়ার মানে ধরার ইতিহাসটা হচ্ছে রাজনৈতিক, সেই অর্থে নূর হোসেন যে ক্রাইমের অপরাধী অনুপ চেটিয়া সেই অর্থে না, তার অন্য অপরাধ আছে রাজনৈতিক বিতর্কের মধ্যে। কাজে আমি মনে করি যে এই ধরনের একটা প্রত্যাবর্তন থাকাই উচিত। এটি অনুপ চেটিয়া বিনিময়ে নূর হোসেন, এটি যদি বাদও দেই, নূর হোসেনকে ফিরিয়ে আনা আমাদের জন্য খুব জরুরি, কারণ নারায়ণগঞ্জের ঘটনার জন্য সেটা দরকার। আর অনুপ চেটিয়াটা নিশ্চয়ই ভারতের সঙ্গে জরুরি, কিন্তু আমি জানি না যে এই বিনিময়টি কিভাবে হচ্ছে। আপনার কাছে একই প্রশ্ন, যে এই বিষয়টাতে আসলে বাংলাদেশের কূটনৈতিক ভূমিকাটা কি হওয়া উচিত? এই প্রশ্নের উত্তরটা আমি দিব না, এটা বুলবুল ভাই দিয়েছেন। আমি বরং প্রধানমন্ত্রী যে ইস্যু করেছেন যে জন্মাষ্টমীতে, সেইটা নিয়ে আমি কথা বলতে আগ্রহী। সেখানে তিনি বলেছেন যে আসলে হিন্দুদের যে আপনারা নিশ্চিন্তে থাকুন, এটা খুব গুরুত্বপূর্ণ, শক্তি নিয়ে থাকুন আপনারা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যে পরিসংখ্যান আমরা পাই যে বাংলাদেশের আদমশুমারিতে, গত আদমশুমারি দেখা যাচ্ছে হিন্দু জনসংখ্যা কমে যাচ্ছে। তো বাংলাদেশের মানুষের যে ফার্টিলিটি রেট, কোনো জনসংখ্যা কমবার কোনো কারণ, 10 লক্ষ হিন্দু নয়, তারা কোথায় গেছে? তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। কাজে এই হিন্দু জনগোষ্ঠীর উপরে যে অত্যাচার, প্রথমে তাদের ব্যবসা বাণিজ্যে আক্রমণ করে, তাদের বাসাতে আক্রমণ করে, তারপর উপাসনালয়ে আক্রমণ করে। এই 3 জায়গায় আক্রমণ করলে মানুষ আর সেখানে থাকতে পারে না। আমরা 2001-এর সময় দেখেছি যে নির্বাচনের পরে বিএনপিরা যা করেছে, হিন্দু মেয়েদেরকে যেভাবে রেপ করেছে, একটা ধর্ষণ হয়ে গেলে সেই এলাকাতে ওই মা বাবারা থাকা সম্ভব না, তারা ওখান থেকে চলে গেছে। এই বক্তব্যের পরে হিন্দুরা কি কিছুটা, কিন্তু প্রধানমন্ত্রীর কথা কেবল কথা হলেই হবে না। আমরা রামু, পাবনা, আমি নিজে যেহেতু মাইনরিটি রাইটস নিয়ে কাজ করে গেছি, সেখানে আমরা দুঃখজনক জায়গা দেখেছি, শিবির হিন্দুদেরকে আক্রমণ করে, জামাতরা করে, বিএনপি করে, আওয়ামী লীগও পিছিয়ে থাকে না। সেটা হচ্ছে দুঃখের জায়গা। রামুতে, পাবনাতে, সব জায়গায় আমরা দেখেছি। কাজে এটা রাষ্ট্র পরিচালনার যারা বহুত্ববাদী নীতি, যে বাংলাদেশ একটা বহু ধর্মের রাষ্ট্র, বহু জাতির রাষ্ট্র, বহু ভাষার রাষ্ট্র, এই যে প্লুরালিজম, এটা রাষ্ট্রের মধ্যে নাই, আমাদের সংবিধানের মধ্যে নাই। একটা মনোলিথিক কেবল বাঙালি এবং মুসলমানের রাষ্ট্র বানানোর যে চেষ্টা, সেই কাঠামোর মধ্যে ফেলার কারণেই আজকে মাইনরিটি এরকম নিরাপত্তাহীন হতে পারে। রুবায়েত ফেরদৌস, আমাদের হাতে সময় একদমই নেই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। দর্শক, এই ছিল বাংলাদেশ এখন। আগামীকাল আবার রাত 12টায় দেখা হবে। শুভরাত্রি।